স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। চট্টগ্রামে আবারও করোনার ভয়াবহ রূপ। একদিনে মৃত্যু 2 জনের, এক মাসে করোনায় চট্টগ্রামে প্রাণ গেছে 4 জনের, আক্রান্ত ছাড়িয়েছে অর্ধ শতাধিক। চিকিৎসকরা বলছেন এই কিডনি, ডায়াবেটিস, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে করোনায়, মারাও যাচ্ছেন তারা। তাই 60 ঊর্ধ্বদের দ্রুত করোনা ভ্যাকসিন নেওয়া জরুরি বললেন করোনা চিকিৎসকরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে থামানো যাচ্ছে না করোনার থাবা, দিন দিন মরণব্যাধি করোনা যেন কেড়ে নিচ্ছে প্রাণ। একদিনে চট্টগ্রাম জেনারেল হসপিটালে প্রাণ গেছে 2 জনের, চলতি মাসেই চট্টগ্রামে করোনায় প্রাণ গেছে 4 জনের। তবে জেনারেল হসপিটাল তত্ত্বাবধায়ক বলছেন নানা জটিল রোগে যারা আগে থেকে আক্রান্ত তাদেরকে সবচেয়ে বেশি কাবু করছে করোনায়, মৃত্যু হয়েছে অনেকের। এখানে আসার পরে একদিন পরে ওনারা ইন্তেকাল করেছেন। তো সেই ক্ষেত্রে কোভিডই ওনাদের মৃত্যুর মেইন কারণ সেটা আমাদের কাছে মনে হচ্ছে না, কারণ ওনারা আগে থেকেই আসলে সংকটাপন্ন অবস্থায় ছিলেন। তাই করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। একটু জ্বর কাশি হলেই হাসপাতালে ছুটছে মানুষ। জ্বরের পরে আমার সমস্ত জোড়ায় জোড়ায় এমন ব্যথা, আমি উঠতে হাঁটতে পারি না, বুট করে করে। 2 মাস যাবত অনেক ওষুধ খাইতেছি, ধরতেছে না, গলা চুলকায়, কাশিটা হয় আমার। তবে করোনা বিশেষজ্ঞরা বলছেন 60 ঊর্ধ্বদের উচিত দ্রুত করোনার ভ্যাকসিন নেওয়া। সরাসরি যারা করোনার সাথে সম্পৃক্ত থাকবেন তাদের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে, এবং যাদের বয়স 60 বা তদূর্ধ্ব এবং যাদের ক্ষেত্রে বিশেষ ধরনের কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তার মানে প্রেশার, ডায়াবেটিস বা হার্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেই আসলে আমরা প্রায়োরিটি বেসিসে করোনা টিকা দিচ্ছি। করোনার কোনো লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে টেস্ট করানো জরুরি বললেন চিকিৎসকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগ করে অধ্যাদেশ জারির প্রতিবাদে আবারও চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করছেন। কলম বিরতিতে থমকে গেছে আমদানি ও রপ্তানি পণ্যের শুল্কায়ন। সোমবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ায় ডেমারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের। এদিকে ব্যবসায়ী ও সিএনডিএফ সংশ্লিষ্টরা বলছেন সরকারি কাজ বন্ধ রেখে কলম বিরতি পালন করা অযৌক্তিক। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অজানা এক ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের একটি বড় অংশ হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। ভাইরাসটি সম্পূর্ণ নতুন হওয়ায় রোগ নির্ণয় এবং চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। কক্সবাজারের উখিয়া টেকনাফে অজানা এক ভাইরাসে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এই অজানা রোগের বিস্তার বাড়ছে। তাছাড়া সীমান্ত উপজেলা টেকনাফের ঘরে ঘরে এই রোগ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। ব্যথা, আরো ব্যথা, কিছু কম নয়, চোখ মুখ ঘোরা, মাথা ঘোরা আর কি চরিবানো হবে, কিছু হয় না পারে। টেকনাফের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে এরকম রোগ অ্যাভেলেবেল পাওয়া যায় মানুষ নাই। টেকনাফ বেশি আতঙ্কিত আছে। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রচন্ড জ্বর, মারাত্মক জয়েন্টে ব্যথা, লাল রেশ, রক্তের প্লাটিলেট কাউন্ট 1 লাখ থেকে 1,40,000-এর মধ্যে নেমে আসে। চিকুনগুনিয়া টেস্ট করালেও রিপোর্ট নেগেটিভ আসছে। চিকিৎসকরা বলছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরও নির্ণয় করা যাচ্ছে না এই ভাইরাসের ধরন, যার ফলে সঠিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। কিছুটা ডেঙ্গুর সাথে মিললেও সাইন সিমটমে পরীক্ষা নিরীক্ষা করলে আবার নেগেটিভ আসতেছে, যে কারণে আসলে আমরাও যারা চিকিৎসক আছি, আমরা যারা সেবা দিচ্ছি, আমরাও আসলে মূলত জানতেছি না আসলে এটা কোন ধরনের ভাইরাস। উখিয়া টেকনাফে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন 5,000-এর মতো মানুষ। এই রোগ মশাবাহিত নাকি নতুন কোনো ভেরিয়েন্ট তা নিয়ে দেখা দিয়েছে অজানা আতঙ্ক। ইরফানুল হাসান, নিউজ 24 কক্সবাজার। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন গত 17 বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসেব দেওয়া সম্ভব নয়। সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, কেউ যদি রাজনীতি করতে চান ক্যাম্পাসে নয়, ক্যাম্পাসের বাহিরে যেতে হবে। রাজনীতিতে ভালো যোগ্য লোকের দরকার আছে।
সেখানেও আপনি সম্মান পাবেন, কিন্তু পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয়ের চত্বরে আনা যাবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। এ সময় 70 জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং 31 জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শিক্ষক হিসেবে আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, কিন্তু সেই রাজনৈতিক বিশ্বাসের পর্যায়ে থাকে। সেই রাজনীতিকে আমি বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে আমি পালন করব। এবং কেউ যদি মনে করেন আমি রাজনীতি করব, অবশ্যই আপনি রাজনীতির অঙ্গনে আপনি চলে যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আপনি ছেড়ে দেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট এবং 2025-26-এর প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন। সোমবার সকালে থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে তিনি এই বাজেট পেশ করেন। মেয়র বলেন, তিনি দায়িত্ব গ্রহণের সময় জসিকের দেনার পরিমাণ ছিল 596 কোটি টাকা, যার মধ্যে বকেয়া ছিল 146 কোটি টাকা। ধারাবাহিক দেনা পরিশোধের মাধ্যমে বর্তমানে মোট দেনা 400 কোটি টাকায় নেমে এসেছে। তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে প্রথমবারের মতো পৌর কর বাবদ 140 কোটি টাকা আদায় হয়েছে। লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের বেহাল দশা, চরম ভোগান্তিতে চালক, যাত্রী সহ সংশ্লিষ্টরা। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, টার্মিনালের যে বেহাল দশা, এতে পৌর কর্তৃপক্ষ কি বলছেন? ধন্যবাদ সোহাগ বক্স। আপনি একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের যে সড়ক পরিবহন যোগাযোগ বিবেচনায় অবস্থানগত দিক থেকে লক্ষ্মীপুরের গুরুত্ব অত্যন্ত বেশি। লক্ষ্মীপুর থেকে প্রধান সড়ক, এখানে দেশের দক্ষিণাঞ্চলের 20টিরও বেশি জেলার যোগাযোগ রয়েছে। এই লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম এবং ঢাকার সঙ্গে যোগাযোগের যে প্রধান যে বাস স্টপেজ, যে বাস টার্মিনাল, লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল, এই পৌর বাস টার্মিনালটি আসলে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবের কারণে এখানে আসলে বৃষ্টি আসলে বা বর্ষার মৌসুমে একেবারে কাদা পানিতে মানুষজন চরম ভোগান্তির শিকার হন। যাত্রী সাধারণ এখানে তারা বাসে উঠতে তাদের অনেক সমস্যা হচ্ছে বলে এখানকার অনেক যাত্রী আমাদেরকে জানিয়েছেন। আমি বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তাদের এখানে বাস স্টপেজ করতে তাদের অনেক সমস্যা, এবং বাস টার্মিনালের ভিতরে ঢুকলেই তারা আসলে যে বড় বড় যে গর্তগুলো রয়েছে এখানে বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে এটা দেখে না এবং তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এবং এখানে যে বাস টার্মিনালের যে ব্যবস্থাপনা, যে এখানে যে সীমানা প্রাচীরটা রয়েছে, সীমানা প্রাচীরটা অনেকটা ভেঙে চুরে এখানে নিরাপত্তাহীনভাবে পড়েছে। এবং এখানে যে পৌর কর্তৃপক্ষের যে লাইটিং ব্যবস্থা, সেই লাইটিং ব্যবস্থা তো রাতে ঠিকমতো জ্বলে না বলে এখানকার যারা বাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি এই বিষয়ে কথা বলেছি এখানকার পৌরসভার যে প্রশাসক রয়েছে জসিমউদ্দিনের সঙ্গে। তিনি ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক সময় সাথেই থাকবেন। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, নেমে গেছে উজান থেকে আসা পানি, সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হত দরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকরা। এদিকে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত রিপোর্টে। ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। মুহুরী নদীর ভাঙনের কারণে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সে সকল এলাকার পানি নামায় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। প্লাবিত এলাকায় কৃষক, খামারি ও মৎস্য চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনেক পুকুরের মাছ, খামারের মাছ পানির স্রোতে ভেসে গেছে, আবার কারো পোল্ট্রি খামারের মোরগ ও বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। বিশেষ করে রোপা আমনের বীজতলা, শাকসবজি ও বিভিন্ন ফলজ বৃক্ষ পানিতে তলিয়ে যাওয়ায় হতাশায় কৃষক। অন্তত আমাদের পুকুরে ৩-৪ লক্ষ টাকার মাছ এইবারে এমন ভাবে চলে গেছে, এটা ক্ষতি পুষিয়ে নেওয়ার মতন আমাদের আর সাধ্য নাই। 2-3 দিন বন্যার কারণে আমাদের রাস্তা ভেঙে গিয়েছে। প্রতি বছরই বন্যা প্লাবিত হচ্ছে, এর ফলে আমাদের স্কুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর আমাদের আসবাবপত্র নষ্ট হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো লোকজন আমাদের খোঁজ খবরের জন্য আসে নাই, এলাকার মেম্বার চেয়ারম্যানের পক্ষ থেকে কেউ আসে নাই। পাশাপাশি একটি পাকা, বেশ কিছু কাঁচা ঘরবাড়ি, রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে ভাঙনের স্থান মেরামত ও সড়ক সহ সার্বিক ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব না হলেও ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা কর্তৃপক্ষের। ভাঙনের ফলে যে বন্যার কারণে 4টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানকার যে ক্ষয়ক্ষতির বিবরণ সেটা নিরূপণের কাজ চলমান। এছাড়া আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় সাহায্য নিয়ে দাঁড়িয়েছি। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফেনী এলাকায় বন্যা পরবর্তী উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার ছাগলনাইয়া হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয় মাঠে এই উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় তিনি উপজেলার দুর্গাপুরে অবস্থিত হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের নবনির্মিত শাহীন ভবন ও ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনী 2024 সালে দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় পেশাদারিত্বের সাথে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 5 জনের মৃত্যু হয়েছে, আর চট্টগ্রামে একদিনে মৃত্যু হয়েছে 2 জনের। আক্রান্ত ছাড়িয়েছে অর্ধ শতাধিক। দর্শক, করোনা এবং ডেঙ্গুর খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে করোনা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে এবং হাসপাতালের চিত্র জানাবেন আমাদের। আমি চট্টগ্রাম মেডিকেল আছে, চট্টগ্রাম মেডিকেলও কিন্তু আমরা দেখছি করোনার টেস্ট তারা শুরু করেছেন। এমনকি করোনা টেস্টের জন্য বুথ খোলা হয়েছে। 2020 সালে যেভাবে বুথ খোলা হয়েছিল, তো সেভাবে তারা বুথ খুলেছেন। সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত তারা বুথে কারো নমুনা যদি নিতে হয় তাহলে এখানে এসে তারা নমুনা যদি দেয় তাহলে এখান থেকে নমুনা সংগ্রহ করছে। আবার 24 ঘন্টার মধ্যে টেস্ট রিপোর্টও কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে চট্টগ্রাম আমরা দেখছি যে সিভিল সার্জনের যে তথ্য রয়েছে, তিনি যেমনটা জানিয়েছেন যে সংক্রমণের হার কিন্তু দিন দিন বাড়ছে, খুব খারাপের দিকে যাচ্ছে। যেহেতু মানুষের যে একটু সচেতনতার ব্যাপার রয়েছে, সেভাবে কিন্তু সচেতনতা নেই। তার কারণে প্রতিদিন কিন্তু দেখা যাচ্ছে সংক্রমিত যেমনটা হচ্ছে তেমনিভাবে মৃত্যুর হারও কিন্তু অনেকটা বাড়ছে। 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে, এই পর্যন্ত অনেকজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। একই সাথে সংক্রমিত হয়েছে 78 জন আমরা জানতে পেরেছি। তবে সিভিল সার্জন যেমনটা জানিয়েছেন যে হাসপাতালগুলো তারা প্রস্তুত রেখেছেন। চট্টগ্রাম মেডিকেল, জেনারেল হসপিটাল সহ সরকারি যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোতে যেমনটা চিকিৎসা চলছে, তেমনিভাবে বেসরকারি যে মেডিকেলগুলো আছে সেই বেসরকারি মেডিকেলগুলোতে কিন্তু আমরা দেখছি করোনা চিকিৎসা চলছে। তবে মানুষের যে একটু সচেতনতা সেটি হলে কিন্তু আসলে এই করোনা রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।